আজকে আমরা শুরু করছি সমতলে আলোর প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট এ প্লেন সারফেস। রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ। তো প্রথমে দেখি সংজ্ঞাটা কী হবে, ডেফিনিশনটা কী হবে। দেখো বলছে যে আলো যখন, ধরো এটা মাধ্যম 1 আর এটা মাধ্যম 2, দুটো আলাদা মাধ্যম, মিডিয়াম। এই দুটো মিডিয়াম সেপারেটেড বাই দিস সারফেস, একটা তল, লাইন একটা তল সারফেস, এই সারফেসের দ্বারা এরা দুটো পৃথক হয়ে আছে, তাই এই সারফেসটাকে বলা হয় বিভেদ তল। বাংলায় আমরা বলি বিভেদ তল বলি, আর ইংরেজিতে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেস দুজনকার মাঝের যে তল। তো বলছে যে যদি এখানে দেখা গেছে যে আলো যদি এরকমভাবে পড়ে, একে আমরা বলি ইনসিডেন্ট রে। আমরা দেখেছি রিফ্লেকশনের ক্ষেত্রে এটা হলো ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট, পয়েন্ট অফ ইনসিডেন্ট। তাহলে এইখানে একটা নর্মাল যদি টানা হয় অবিলম্ব, তাহলে এই যে কোণটা সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বলি, আই বলি। তো কি হয় যে এই তল থেকে আলোর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আমরা বলি রিফ্লেকশন। ঠিক আছে, অর্থাৎ মাধ্যম পরিবর্তন হলো না, শুধু এই তল থেকে আগের মাধ্যমেই ফিরে এলো, সেটা হচ্ছে রিফ্লেকশন। এবং জানি আমরা রিফ্লেকশনের লজ অনুযায়ী এই আই এবং এই দুটো কোণ সমান হবে, তাই এটাও আই লিখলাম। এবার দেখা যায় যে কিছু অংশ যদি ট্রান্সপারেন্ট মিডিয়াম যদি হয়, এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম বলতে অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে আলো যেতে পারে, যদি সেরকম ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, যেমন এই এয়ার, বায়ু, যেমন জল, কাঁচ, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো যদি ট্রান্সপারেন্ট মিডিয়াম হয় তাহলে দেখা যায় যে এই রশ্মিটা উচিত ছিল কোন পথে, এই স্ট্রেট লাইনে চলে যাওয়া। কিছু অংশ এদিকে গেল রিফ্লেকশন হয়, বাকি অংশ উচিত ছিল এই স্ট্রেট লাইনে চলে যাওয়া, কিন্তু দেখা যায় যে স্ট্রেট লাইনে যাচ্ছে না। মাধ্যম যেই চেঞ্জ হয়ে গেল সেই তোমার, এবং দেখো ঘনত্ব, আলোকীয় বলছি, আলোকীয় ঘনত্ব, ভিন্ন আলোকীয় ঘনত্ব। মাধ্যম চেঞ্জ হয়ে যাওয়া মানে কিন্তু আলোকের সাপেক্ষে ঘনত্বগুলো বদলে যাচ্ছে, আলোকের সাপেক্ষে, একে বলছি আমরা আলোকীয় ঘনত্ব। তো আলোকীয় ঘনত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে রশ্মিটা এই তার যে স্ট্রেট লাইন যে পাথটা ছিল সেই পাথ থেকে সরে যাচ্ছে। দেখা যাচ্ছে কখনো এদিকে সরে যাচ্ছে, বা কখনো এদিকেও আসতে পারে, বা এদিকে আসতে পারে। তাহলে যে পথে যাওয়া উচিত ছিল সেই পথে কিন্তু যাচ্ছে না। কেন না, মাধ্যম পরিবর্তন হচ্ছে বলে, অর্থাৎ আলোকীয় ঘনত্ব পরিবর্তন হচ্ছে বলে। এবং সেক্ষেত্রে আমরা সেই উপরে যে লম্বটা ছিল তাকেও নিচের দিকে বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে দিয়ে তার সাপেক্ষে যে এই রশ্মিটা কোণ করলো তাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা আর দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এই রশ্মিটা এখন কি হয়েছে, এই পথে যা না গিয়ে তার চ্যুতি হয়েছে, তার চ্যুতি হয়েছে, অর্থাৎ তার এই যে ঘটনা হলো, তার পথের যে চ্যুতি হলো, অর্থাৎ গতিপথ যে পরিবর্তন হলো, তাকেই কিন্তু আমরা বলছি আলোর প্রতিসরণ। অর্থাৎ আলো যখন ভিন্ন আলোকীয় ঘনত্বের এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথটা পরিবর্তন হয়। এই যে ঘটনা, একে আমরা বলছি আলোর প্রতিসরণ। এবং দেখো এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ তার এই যে অ্যাঙ্গেলটা, তাকে কিন্তু আমরা বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। তো চ্যুতিকোণ বার করতে গেলে কী করে বার হবে আমাদের? দেখো চ্যুতিকোণ বার করার জন্য এই যে দেখতে পাচ্ছি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কিন্তু এই কোণের সঙ্গে সমান, অর্থাৎ এই কোণটা হচ্ছে আই, পুরো কোণটা হচ্ছে আই থেকে আর বিয়োগ করে ডেল পাওয়া যাবে, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস আর। কখন না, যখন আই গ্রেটার দেন আর। ঠিক আছে, আবার
যদি রশ্মিটা এই দিকে না গিয়ে রশ্মিটা এরকম যেতে পারতো, তাহলে সেক্ষেত্রে কেউ দেখতে পাচ্ছ সেক্ষেত্রে আরটা বড় হয়ে যেত, সেক্ষেত্রে আমি ডেল্টা করে পেতাম, ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই করে পেতাম। অর্থাৎ যখন আর ইজ গ্রেটার দেন আই, ঠিক আছে, এটা চ্যুতিকোণ বার করার প্রসিডিওর করে রাখলাম। এখন ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর যখন আইটা আর এর থেকে বড়, আর ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই যখন আর আই এর থেকে বড়। তাহলে বোঝা গেল আমাদের ব্যাপারটা যে রিফ্র্যাকশনটা কি মাধ্যমের। এবং দেখো এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আলোকীয় ঘনত্ব, আলোকীয় ঘনত্ব। তো এই আলোকীয় ঘনত্ব এটা কিন্তু আমাদের যে মাস ডেন্সিটি হয়, অর্থাৎ ভর জাতীয় যে ঘনত্বটা, তার থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যে জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি, এম বাই ভি, মাস বাই ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আর এখানে যেটা বলছি আলোকীয় ঘনত্ব, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তো আলোকীয় ঘনত্বটা বলতে কি বোঝাচ্ছে? দেখো আলোকীয় ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি, তার মানে হচ্ছে যে আলো সেই মাধ্যমে ধীরে যায়, অর্থাৎ আলোর বেগ কম। তাহলে আমরা এখন পড়ছি আলোকীয় ঘনত্ব, আলোকীয় ঘনত্ব বা একে বলি অপটিক্যাল ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি, তো এই অপটিক্যাল ডেন্সিটিকে আমরা প্রকাশ করি যেটা দিয়ে, তাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। চিহ্ন হচ্ছে মিউ। জাস্ট তাহলে অপটিক্যাল ডেন্সিটিটাকে আমরা মেজার করব, পরিমাপ করব কোন রাশির সাহায্যে? না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাহায্যে। তাহলে কাকে বলে আলোকীয় ঘনত্ব? না তোমার দেখা গেছে যে যে মাধ্যমে আলোর বেগ বেশি, অর্থাৎ যে মাধ্যমে আলোর বেগ বেশি, সেই মাধ্যম আলোকীয়ভাবে কম ঘন, অর্থাৎ লঘুতর, ইংরেজিতে বলা হয় রেয়ার আর মিডিয়াম। অর্থাৎ আলোকীয়ভাবে এটা লঘুতর মাধ্যম বলছি বা রেয়ার আর মিডিয়াম বলছি। তাহলে আলোর বেগ যদি যে মাধ্যমে বেশি, সেটা আলোকীয়ভাবে কম ঘন, অর্থাৎ সে আলোকে কম বাধা দেয়, আলোর যে মুভমেন্ট তাকে বাধাটা কম দেয়। আবার এবং যে মাধ্যমে আলোর বেগ কম, সেই মাধ্যম আলোকীয়ভাবে বেশি ঘন, অর্থাৎ ঘনতর মাধ্যম। আগে বলি ডেন্সার, DENSER, ডেন্সার, ঘনতর মাধ্যম। ঠিক আছে, এবং একে আমরা পরিমাপ করব কি সাহায্যে? না মিউ এর সাহায্যে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। অর্থাৎ তার মানে হচ্ছে ইফ যদি মিউ তোমার হাই হয়, তার মানে কি?
মিউ হাই, অর্থাৎ এটা ডেন্সার মিডিয়াম, তার মানে হচ্ছে ডেন্সার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম তার মানে কি ভি ইজ লো, ভেলোসিটি হচ্ছে সেখানে আলোর কম। আর মিউ যদি লো হয় সেটা রেয়ার মিডিয়াম, অর্থাৎ আলোকের সাপেক্ষে লঘু মাধ্যম, আলোকীয়ভাবে লঘু মাধ্যম, অর্থাৎ ভি হচ্ছে সেক্ষেত্রে হাই, ভেলোসিটি অফ লাইট ইজ হাই। বোঝা যাচ্ছে? অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে যেতে পারে তাকে বলা হয় লঘু মাধ্যম, এবং যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে যেতে পারে না তাকে বলা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে পরিষ্কার হলো যে আলোকীয় ঘনত্বটা কী জিনিস। এবার এই যে মিউ, তাহলে ডেফিনিশন কি হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কি করে পাবো আমরা? দেখো এর যে সংজ্ঞা, মিউর যে সংজ্ঞা সেটা হলো মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ দ্যাট ইকুয়াল টু হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে, দুটো মাধ্যমেই আলোর বেগ সমান হয়। তাই বলছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি, সি ডিভাইড বাই ভি, সি বাই ভি। ভেলোসিটি অফ লাইট in free space by in vacuum by in air by velocity of light in that medium। ঠিক আছে, mu equal to c by v। এই c এর যে মান, c এর মান c equal to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, নিশ্চয়ই প্রত্যেকে জানো। দেখতে পাচ্ছ এখানে, খেয়াল করে দেখো এখান থেকে আমি কি বুঝতে পারছি একটা জিনিস, যে সি তো কনস্ট্যান্ট, সি তো এখানে কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট, এর ফিক্সড ভ্যালু আছে। তার মানে মিউ ইজ প্রপোর্শনাল টু 1/v, মিউ ইজ প্রপোর্শনাল টু 1/v। অর্থাৎ এখান থেকে ওই কনসেপ্টটাই পাচ্ছি যে if velocity is high, if v is high, then mu is low। মিউ লো মানে লঘু মাধ্যম, ভেলোসিটি যদি কম হয় তাহলে কিন্তু মিউ বেশি হবে, সেটা হয়ে যাচ্ছে আমার ঘন মাধ্যম। এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটা লিখতে পারি যে μ1/μ2, μ1/μ2 ইকুয়াল টু, তাহলে কি হবে? ইকুয়াল টু হবে নিচে, তাহলে হবে এখানে μ1 এর জন্য নিচে v1 হবে, আর ওপরে এখানে v2 হবে। μ1/μ2 ইকুয়াল টু v1/v2, অর্থাৎ μ1 v1 ইকুয়াল টু μ2 v2, μ1 v1 সমান μ2 v2। এই যে একটা ইকুয়েশন পেলাম, সেটা কিন্তু ইউজ করে আমরা প্রবলেম সলভ করতে পারবো। খেয়াল করে দেখো, যদি দুটো মাধ্যমের মনে করো, দুটো মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক বলা থাকে, μ1 μ2 বলা থাকে, v1 যদি দেওয়া থাকে v2 পেয়ে যাবে। চারটে ভ্যালু আছে, চারটে ভ্যালুর মধ্যে যে কোনো তিনটে সাপ্লাইড থাকলে পরে বাকিটা পাওয়া যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এর উপযোগিতা। এর সাহায্যে আমরা প্রবলেম সলভ করে দেখবো পরে। এবং দেখো দুটো মাধ্যমের ক্ষেত্রে এটা হচ্ছে, যদি এর থেকে একাধিক মাধ্যম হয় তাহলেও কিন্তু একই ফর্মুলা কাজ করবে, অর্থাৎ μ1 v1 সমান μ2 v2 ইকুয়াল টু μ3 v3, এরকম চলতে থাকে। ঠিক আছে, যদি পরপর একাধিক মাধ্যম থাকে তাহলে কিন্তু সেম আমরা এটাকেও পরপর বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এবং আরেকটা জিনিস এবার খেয়াল করে দেখো যে আমরা জানি যে v ইকুয়াল টু কি হয়, v ইজ ভেলোসিটি। লাইট তো হচ্ছে একটা ওয়েভ,
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলো। তো লাইটের ওয়েভ নেচার আছে, অর্থাৎ ভি ইকুয়াল টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, লিখতে পারি আমরা ভি ইকুয়াল টু এন ল্যামডা, নিশ্চয়ই প্রত্যেকে জানো ভি ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এটা হচ্ছে ভেলোসিটি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। এখানের মধ্যে দেখো মাধ্যম চেঞ্জ হলে পরে আমরা একটু আগে দেখলাম যে ভেলোসিটি চেঞ্জ হয়, ভেলোসিটি ডিপেন্ড করে মিডিয়ামের ওপর, ওয়েভলেন্থটাও ডিপেন্ড করে মিডিয়ামের ওপর, মিডিয়ামটা কি তার উপর নির্ভর করে। বাট ফ্রিকোয়েন্সি এটা কিন্তু ডাজ নট ডিপেন্ড অন মিডিয়াম, তাই তো? it only depends on source, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আলোর যে কম্পাঙ্ক সেটা কিন্তু নির্ভর করে একমাত্র উৎসের উপর, এটা কখনোই মাধ্যমের উপর নির্ভর করে না। কিন্তু ভেলোসিটি আর ওয়েভলেন্থ এটা কিন্তু নির্ভর করে মাধ্যমের উপর। তাহলে আমরা v1 সমান n ল্যামডা 1 হতে পারে এবং v2 দ্যাট ইকুয়াল টু n ল্যামডা 2 হতে পারে। অর্থাৎ দুটোর ক্ষেত্রে nটা একই থাকবে, শুধু v1 চেঞ্জ হলে পরে v2 হলে পরে এখানে তোমার ওয়েভলেন্থটা ল্যামডা 1 থেকে ল্যামডা 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওয়েভলেন্থের চেঞ্জ হবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা সবসময় একই থাকে। রিফ্লেকশন হোক বা রিফ্র্যাকশন হোক সবসময় কিন্তু আলোর যে ফ্রিকোয়েন্সি সেটা সেম থাকে। শুধু আলো নয়, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যদি রিফ্লেকশন বা রিফ্র্যাকশন হয় তাহলে করে কিন্তু আমরা দেখব তার ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তার ওয়েভলেন্থের চেঞ্জ হয়, অর্থাৎ তার ভেলোসিটি চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি ফর্মুলা আমরা দাঁড়াচ্ছে দেখো, কারণ μ1 এই যে μ1 বাই μ2 দ্যাট ইকুয়াল টু v2 বাই v1, দ্যাট ইকুয়াল টু v2 বাই v1। তো v2 জায়গায় কি বসবে n ল্যামডা 2 বাই n, v1 এর জায়গায় n ল্যামডা 1, দুটোর n কেটে যাচ্ছে অর্থাৎ ল্যামডা 2 বাই ল্যামডা 1। তাহলে আমি কি পেলাম, আরেকটা ইকুয়েশন পেলাম যেখানে পাচ্ছি যে μ1 বাই μ2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, ঠিক আছে? μ1 বাই μ2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, অর্থাৎ দেখো তার মানে হচ্ছে μ1 ইন্টু ল্যামডা 1 ইকুয়াল টু μ2 ইন্টু ল্যামডা 2, ঠিক আছে? μ1 ল্যামডা 1 ইকুয়াল টু μ2 ইন্টু ল্যামডা 2। তার মানে যদি একাধিক মিডিয়াম থাকে তাহলে এরপরে চলে আসবে μ3 ল্যামডা 3, অর্থাৎ এটা এই গুণফলটা মিউ এবং ল্যামডার যে গুণফল দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মিউ এবং ল্যামডার যে গুণফল দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে হচ্ছে যে মিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেমন এখানে কি পাচ্ছিলাম যে অতএব মিউ ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মিউ ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার পেলাম মিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, ব্যস্ত সম্পর্ক মিউ এর সঙ্গে ল্যামডা। তাহলে এর যে কার্ভটা হবে সেই কার্ভটা কেমন হবে দেখতে পাচ্ছ, যে তাহলে ল্যামডার সঙ্গে মিউ এর কার্ভ কেমন, ল্যামডা এদিকে রইলো এদিকে মিউ রইলো, তো ল্যামডা তো বাড়বে মিউ তো কমবে, অর্থাৎ এই কার্ভের প্রকৃতি হবে এরকম। অর্থাৎ একে আমরা বলছি আয়তকার সমপরাবৃত্ত, নিশ্চয়ই আগেও দেখেছে এরকম কার্ভ, বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা।
ঠিক আছে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার সমপরিবৃত্ত। তো মিউয়ের সঙ্গে ল্যামডার কি সম্পর্ক হবে? হবে ইনভার্স রিলেশন, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তো বিজ্ঞানী কসি তোমার মিউয়ের সঙ্গে ল্যামডার সূত্রটা সম্পর্কটা সঠিকভাবে স্থাপন করেন, এবং সেই সম্পর্কটা মিউ ইকুয়াল টু হচ্ছে, এই সম্পর্কটা হচ্ছে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তো এখানেও দেখছি আমরা এটাও কিন্তু মিউয়ের সঙ্গে ল্যামডার সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্ক, ইনভার্স রিলেশন রয়েছে। ঠিক আছে, এবং এখানে এ ও বি হলো ধ্রুবক, যার মান মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে মিউয়ের সঙ্গে ল্যামডার কিন্তু হচ্ছে ইনভার্স রিলেশন, এবং অর্থাৎ তাহলে এই গ্রাফটা কিন্তু এই একই রকম প্রকৃতির হবে, অর্থাৎ রেক্টেঙ্গুলার হাইপারবোলাই হবে। ঠিক আছে, তো দেখো এতক্ষণ আমরা যে মিউ লিখছিলাম, মিউ এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্ক, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এই মিউতে আমরা দেখলাম কি না, মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি। অর্থাৎ দেখো এখানে এই সিটা কি, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বা ইন ফ্রি স্পেস বা ইন এয়ার, শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত ওই মাধ্যমে আলোর বেগ, এটা করে আমরা ওই মাধ্যমের মিউ পাচ্ছিলাম, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছিলাম। ঠিক আছে, তো এবার যদি আমার এইটা হচ্ছিল কি মাধ্যম এটা 1, এটা মাধ্যম 2, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 1, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2। তো কি লিখলাম, এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক, 1 নম্বর মাধ্যমের, এটা 2 নম্বর মাধ্যমের। তো আলো যখন এখান থেকে এখানে আসছে, তো এইখানে বেগ ছিল v1, এখানে বেগ হয়েছে v2, তাই তো? এখানে বেগ v1 বাই এখানে বেগ হচ্ছে v2। তাহলে দেখতে পাচ্ছ যে এইখান থেকে এইখানে আসতে গেলে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, v1 থেকে v2 হয়ে যাচ্ছে। তাহলে এই মাধ্যমের সাপেক্ষে, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, তাকে বলছি কিন্তু আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এটাই ছিল সি বাই ভি, তাহলে সেটাকে বলছি আমরা 1 মিউ 2, একের সাপেক্ষে 2 এর পরম প্রতিসরাঙ্ক 1 মিউ 2, দ্যাট ইকুয়াল টু হচ্ছে, এখানে যেমন ছিল তখন লাইটটা কি হচ্ছিল, এই ক্ষেত্রে কি হয় না, লাইটটা এয়ার থেকে এসে এই মাধ্যমে ঢুকছে, এটা একটা মিডিয়াম, এই এয়ার থেকে এসে এই মাধ্যমে ঢুকছে। আর এখানে বলছি আমরা যে এয়ার থেকে ঢুকছে না, এটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে ঢুকছে। তাহলে এখানে এয়ারের সাপেক্ষে করছিলাম বলে সি বসছিল, এখানে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে আমরা করছি, তাই এখানে বলছে v1 আর এখানে বলছে v2। বোঝা গেল? অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করছি, এখানে তাই করেছিলাম, বায়ুর সাপেক্ষে এই মাধ্যমের, আর এখানে করছি এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের। অর্থাৎ এটা হচ্ছে 1 মিউ 2, দ্যাট ইকুয়াল টু, তাহলে এই মাধ্যমের ভেলোসিটি, এই মাধ্যমের লাইটের ভেলোসিটি ডিভাইডেড বাই এই মাধ্যমে লাইটের ভেলোসিটি, অর্থাৎ 1 মিউ 2 ইকুয়াল টু v1 বাই v2। এবার দেখো, মনে করে দেখো, এর একটু আগেই আমরা বললাম যে মিউ1 v1 ইকুয়াল টু মিউ 2 v2, জানি আমরা এটা পেয়েছি। তাহলে এখান থেকে v1 বাই v2 কত হচ্ছে, দেখো v1 বাই v2 দ্যাট ইকুয়াল টু হচ্ছে মিউ 2 বাই মিউ1, অর্থাৎ এখানে পুট করে দাও v1 বাই v2 ইকুয়াল টু পাচ্ছি মিউ 2 বাই মিউ1।
তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 μ2 ইকুয়াল টু হচ্ছে μ2 বাই μ1। 2টা উপরে বসবে, 1 নিচে বসবে। অর্থাৎ আমরা একে আমরা কি বলছি? একে বলছি আমরা রিলেটিভ বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এর সঙ্গে ওই মাধ্যমগুলোর যে পরম প্রতিসরাঙ্ক আছে তার কি সম্পর্ক হলো? দ্যাট ইকুয়াল টু হচ্ছে 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই 1 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে? যেমন মনে করো যে জলের সাপেক্ষে বললাম যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমি লিখতে চাইছি। অর্থাৎ জলের সাপেক্ষে জলটা আগে বসবে, ওয়াটারটা আগে বসবে, কাঁচটা কোথায় বসবে? পরে বসবে, গ্লাসটা পরে। ওয়াটারের সাইনটা আগে আর গ্লাসের সাইনটা পরে। মিউ ওয়াটার আগে, গ্লাস পরে। দ্যাট ইজ ইকুয়াল টু, এই অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারবো? ইকুয়াল টু, যদি এরা বার করতে হয়, যদি তাদের মনে করো তাদের অ্যাবসলিউট ইন্ডেক্সটা দেওয়া আছে, তাহলে সেই অ্যাবসলিউট ইন্ডেক্সের সাহায্যে আমরা কি করে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করবো? না, এইখান থেকে এই ফর্মুলা অনুযায়ী তাহলে মিউ জিটা আগে উপরে বসবে আর মিউ ওয়াটারটা নিচে বসবে, দিয়ে বসালে পরে এই যে ইন্ডেক্স সেটা পাওয়া যাবে। তো মনে করো যদি কখনো এরকম হয় যে এটা দেওয়া আছে যে এটা 9/8, এর ভ্যালু হচ্ছে 9/8, তাহলে জলের সাপেক্ষে কাঁচেরটা হলো 9/8, তাহলে কাঁচের সাপেক্ষে জলের যে প্রতিসরাঙ্ক খুব সহজ তোমরা বার করতে পারবে। অর্থাৎ মিউ এখানে কি বলবে? প্রথমে গ্লাস, তারপর ওয়াটার। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাই মিউ জি আগে, ওয়াটারটা পরে। তো দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ অফ ওয়াটার বাই মিউ অফ গ্লাস, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই মিউ অফ গ্লাস বাই, এটা নিচে বসছে, মিউ অফ ওয়াটার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 9/8, 1/9/8 ইকুয়াল টু হচ্ছে তাহলে 8/9। ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে এটাই যে আমরা এরকম লিখতে, এখান থেকে কি বুঝতে পারছি যে মিউ ওয়াটার গ্লাস দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1 বাই মিউ গ্লাস অ্যান্ড ওয়াটার, তাই তো? এই সম্পর্ক। তার মানে দাঁড়ালো আমাদের যে ইন জেনারেল মিউ 1 2 দ্যাট ইকুয়াল টু 1 বাই মিউ 2 1, ইনভার্স রিলেশন হলো। ঠিক আছে? এইগুলো ইউজ করে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে ছোট ছোট অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এই যে মিউ রয়েছে, মিউ এর যে মিনিমাম ভ্যালু কত হতে পারে, লোয়েস্ট পসিবল ভ্যালু কত হতে পারে? দেখো মিউ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে মিউ ইকুয়াল টু হচ্ছে c/v। তাহলে এখানে ভি হচ্ছে ভি এর ম্যাক্সিমাম কত? ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ভি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সি। ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে মিউ লেস হবে, ভি ম্যাক্সিমাম হলে মিউ লেস হবে। অর্থাৎ দেখি সেক্ষেত্রে মিউ ইকুয়াল টু যা হচ্ছে c/c, দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ মিউ। তাহলে বুঝতে পারছি যে মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সবথেকে কম মান কত হতে পারে? 1 হতে পারে। মাধ্যম যখনই বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম, তাহলে এই সি কখন হয়? ভি এর বেশি কোথায় সি হয়? ইন এয়ার, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ওখান থেকে বুঝতে পারছি যে তাহলে এটা কখন হবে? শূন্য মাধ্যমে।
শূন্য বা বায়ু মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যমে এটা হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে শূন্য মাধ্যমের, শূন্য বা বায়ু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত। পরম কেন বলছি, অ্যাবসলিউট কেন বলছি, উপরে কি আছে, তাহলে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক সমান 1, তাই তো, অর্থাৎ মিউ ইকুয়াল টু যেহেতু এখানে 1, ঠিক আছে। এবার আমরা একটা নতুন টার্ম সম্বন্ধে অবগত হবে, সেটা হচ্ছে যে অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ বা একে বলি আলোক পথ। মূলত আমরা অপটিক্যাল পাথ এইটা বলি অভ্যস্ত থাকবো এর সঙ্গে। সেটা কাকে বলে, দেখো বলছে যে আলো মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে এল দূরত্ব অতিক্রম করলে এল দূরত্ব অতিক্রম করলে মিউ এবং এল এর গুণফল, অর্থাৎ মিউ ইন্টু এল হলো মিউ ইন্টু এল প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক ইন্টু ওই লেন্থ মিউ এল, এটা হলো সেই দূরত্ব অর্থাৎ হচ্ছে তোমার এল, সেই দূরত্ব এল এর আলোকপথ বা অপটিক্যাল পাথ। এই যে অপটিক্যাল পাথের যে কনসেপ্টটা, এখান থেকেই কিন্তু আমরা দেখতে পারবো যে কি কেন লাইট বেন্ড হচ্ছে এবং কখন কোন দিকে বেন্ড হবে, ঠিক আছে। তাহলে অপটিক্যাল পাথ হচ্ছে, মনে করো এই একটা মিডিয়াম রয়েছে, যার এটা মিডিয়াম রয়েছে, এই মিডিয়ামের মধ্যে দিয়ে আলো এল পথ অতিক্রম করলো এবং এর যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ, তাহলে করে মিউ ইন্টু এল আলোক পথ অপটিক্যাল পাথ কত হবে, অপটিক্যাল পাথ দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এল, সিম্পল মিউ ইন্টু এল, ঠিক আছে। তো এই যে মিউ ইন্টু এল, দেখো মিউ ইন্টু এল এটা সমান, মিউ মানে কি, মিউ এর রাশিমালা আমরা কি লিখেছি, মিউ ইকুয়াল টু সি বাই ভি হয় ইন্টু এল, দ্যাট ইকুয়াল টু সি ইন্টু এল বাই ভি, দ্যাট ইকুয়াল টু সি ইন্টু টাইম টি, ঠিক আছে। তার মানে কি, এই যে সি ইন্টু টাইম টি, এই টি করতে গেল না, টি ইকুয়াল টু হচ্ছে এল বাই ভি, অর্থাৎ এল ওই মাধ্যমে, এই মাধ্যমে মনে করো আলোটা এইখান থেকে এখানে আসছে, তার জন্য টাইম লাগছে কত, টি সময় সেই আলোটা উইথ ভেলোসিটি ভি, এর ভেলোসিটি কত আছে, ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে উইথ ভেলোসিটি ভি টি টাইমে আলোটা এইখান থেকে এখানে এলো, অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করলো। তাহলে এল দূরত্ব অতিক্রম করার জন্য টাইম কত লাগছে, টি লাগছে। তাহলে সেই একই সময় এটা মানে কি, এটা মানে হচ্ছে আলোর শূন্য মাধ্যমে টি সময়ে শূন্য মাধ্যমে অতিক্রান্ত পথ। তাহলে আলো এর মানে সি ইন্টু টি মানে কি বোঝাচ্ছে, সি ইন্টু টি মানে বোঝাচ্ছে যে আলো টি সময়তে উইথ ভেলোসিটি সি, অর্থাৎ শূন্য মাধ্যমে টি সময়ে কতটা পথ অতিক্রম করে, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে অপটিক্যাল পাথ, কার রেসপেক্টে, এল এর রেসপেক্টে, ঠিক আছে। অর্থাৎ
অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এর যে ফিজিক্যালি তাহলে কী বোঝাচ্ছে এটা এখান থেকে লিখতে পারি। অর্থাৎ ফিজিক্যালি আমরা ফিজিক্যালি কি বোঝাচ্ছে, যে অপটিক্যাল পাথ is the distance covered distance covered by light in vacuum, distance covered by light in vacuum in the time it takes to cover the distance L in the medium. তার মানে বলছে যে ওই মিডিয়ামেতে এল পথ অতিক্রম করতে যে সময় নেয়, কি টাইম নেয়, সেই টাইমেতে আলো শূন্য মাধ্যমে কত পথ অতিক্রম করে সেটাই কিন্তু হচ্ছে ফিজিক্যালি তাকে আমরা বলি অপটিক্যাল পাথ। বুঝে গেল? ওই মিডিয়ামেতে এল দূরত্ব অতিক্রম করতে আলো যে সময় নেয় সেই সময়তে শূন্য মাধ্যমে আলো যে পথ যাবে সেটাই কিন্তু তাকে কিন্তু আমরা বলি ফিজিক্যালি, সেটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যাল পাথ। ঠিক আছে? তো অপটিক্যাল পাথ ইকুয়াল টু মনে রাখতে হবে যে মিউ ইন্টু এল। তো এবার দেখো এইখান থেকে আমরা দেখে নেবো যে আলো কী করে বেন্ড হয় কেন, অর্থাৎ বেন্ডিং অফ লাইট, আমি বলি বেন্ডিং অফ লাইট, দেখো এটা মিডিয়াম 1 মিডিয়াম 2, এটা হলো ইন্টারফেস বা বিভেদ তল। তো বলছি যে এটা হলো লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম। এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা বলছি আমরা μ1, এটা বলছি μ2, এবং বলছি যে লঘু μ1টা হচ্ছে তাহলে কি হবে, μ1 ইজ লেস দ্যান μ2। ঠিক আছে? μ2টা বেশি, অর্থাৎ এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, এটা অপটিক্যালি রেয়ার মিডিয়াম। তাহলে দেখো আমার মনে করো যে লাইট রে এসে পড়ছে কিনা, ঠিক আছে? তো এটা ইনসিডেন্ট পয়েন্ট, তাহলে এখানে আমি টানলাম পারপেন্ডিকুলার, লম্ব টানলাম। তো মনে করো আমি বলছি যে এই যে পথটা আছে এই পথটার ডিস্টেন্স এটা হচ্ছে L1, এইখান থেকে সেটা হচ্ছে L1। তাহলে এই পথের সঙ্গে করেসপন্ডিং যে অপটিক্যাল পাথ সেটা কত হবে, সেটা μ1 ইন্টু L1, ঠিক আছে? তো এটা হলো অপটিক্যাল পাথ। তো যদি এখানে মিডিয়ামটা না থাকতো তাহলে আলো কোন পথে যেত, স্ট্রেট লাইনে যেত, এরকম চলে যেত। ঠিক আছে? ডিউ টু দ্য মিডিয়াম চেঞ্জ আলো
যাবে না এইভাবে। তো অপটিক্যাল পাথ দিয়ে কি হবে দেখো, তো দেখো আমি একটা এর আগে এটা ডিরাইভেশন করে নিই। দেখো আমরা কিন্তু আগে দেখেছি যে μ1 v1 ইকুয়াল টু μ2 v2, তাই তো? μ1 v1 ইকুয়াল টু μ2 v2, বা তার আগে একটু লিখি, আমি এরকম লিখি যে μ ইন্টু v ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে μ ইন্টু v মানে L/T, দ্যাট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যদি টাইম t ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যায়, একই টাইম দেওয়া থাকে, তাহলে μ ইন্টু L দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ অপটিক্যাল পাথ কি বোঝা যাচ্ছে? অপটিক্যাল পাথ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে একবার লিখতে পারি যে μ1 ইন্টু L1 ইকুয়াল টু μ2 ইন্টু L2, μ1 ইন্টু L1 ইকুয়াল টু μ2 ইন্টু L2, অপটিক্যাল পাথ কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারছি, খেয়াল করে দেখো যে অতএব μ2 বাই μ1, μ2 বাই μ1, μ2 বাই μ1 ইকুয়াল টু কি পাচ্ছি? L1 বাই L2। তাহলে এখানে আমি জানি যে μ2 ইজ গ্রেটার দেন μ1, অতএব μ2 বাই μ1 ইজ গ্রেটার দেন 1, অতএব L1 বাই L2 ইজ গ্রেটার দেন 1, অতএব L1 ইজ গ্রেটার দেন L2। তাহলে L2টা ছোট হবে। অর্থাৎ অপটিক্যাল পাথটাকে যদি সেম রাখতে হয়, খেয়াল করে দেখো এখানে μ2 বাড়ছে, তাহলে Lটাকে ছোট হতে হবে, যেহেতু μ এবং L এর যে গুণফল সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, μ এবং L এর যে গুণফল সেটা কনস্ট্যান্ট। তাহলে যদি μ বেড়ে যায় তাহলে Lটা ছোট হতে হবে, তাই হচ্ছে L2 ছোট হয়ে যাচ্ছে L1 থেকে। তো দেখো যদি এটা না থাকতো তাহলে t টাইমে সেটা L1 ডিস্টেন্সই কভার করতো। এটা মনে করো ডিস্টেন্স, সেম ডিস্টেন্স ধরছি L1, এটা হচ্ছে L1, তাহলে এই পথই কভার করতো। কিন্তু যেহেতু ওটা আছে তাহলে কি করবে? ওর থেকে শর্টার পাথ কভার করবে। শর্টার পাথ কোন দিকে হবে? নিশ্চয়ই শর্টার পাথ বলতে এইদিকে হবে, এদিকে হলে পাথ বেড়ে যাচ্ছে কিন্তু, তাহলে এদিকে শর্টার পাথ হচ্ছে এদিকে। তাহলে এইটা যদি L2 হয় তাহলে এর সঙ্গে করেসপন্ডিং যে অপটিক্যাল পাথ সেটা কত হবে? μ2 ইন্টু L2, ঠিক আছে? তাহলে μ1 ইন্টু L1 ইকুয়াল টু μ2 ইন্টু L2। এই যে রিলেশন, এটাকে ফলো আপ করার জন্য কিন্তু কি হয়েছে? এই পাথটা ছোট হতে হবে। তো এই পাথটা ছোট হওয়ার জন্য কোন দিকে বেন্ড হবে? এখন বেন্ডটা কোন দিকে হলো? বেন্ডটা হলো তোমার টুয়ার্ডস, বেন্ডটা কোন দিকে হচ্ছে? বেন্ডিং টুয়ার্ডস, এভাবে লিখবো। তাহলে এখানে কি হলো? বেন্ডিং টুয়ার্ডস নর্মাল, বেন্ডিং টুয়ার্ডস নর্মাল। কখন? যখন লাইট রে ট্রাভেলিং ফ্রম রেয়ারের মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম, তখন কি হচ্ছে না রিফ্র্যাক্টেড রে কি করবে? ইট উইল বেন্ড টুয়ার্ডস নর্মাল, অবিলম্বের দিকে সরে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে এইটা হচ্ছে আমার আপতন কোণ I, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ বলছি R। তাহলে বুঝতেই পারছি এখানে যে I এর থেকে Rটা ছোট হবে, এবং ডেল্টা ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনটা? এটা ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়াল টু কী হবে? দ্যাট ইকুয়াল টু হচ্ছে I মাইনাস R। বুঝে গেল? এটা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার আমি প্রথম দিকে পড়িয়েছিলাম প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। আমি একটা সূত্র পড়িয়েছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, তো সেইটা অনুযায়ী দেখো আলো পাথটাকে উল্টে দিলে পরে সেই পাথটা রিট্রেস হয়। অর্থাৎ যদি সোর্সটা এখানে না বসে সোর্সটা এখানে বসানো হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখো ঠিক উল্টো ঘটনাই ঘটবে, তাই তো? তার মানে কি? অর্থাৎ দেখো
তাহলে সেক্ষেত্রে যদি সেটা করা হয়, অর্থাৎ আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, ঠিক আছে, তখন তাহলে কী হবে, এই যে ডিরেকশানটাকে যদি উল্টে দিই আমরা, তাহলে এই পথটা এদিকে চলে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে এটাকে আমরা L2 বলছি, এটাকে L1 বলছি, আর এটা বলছি μ2, এটা μ1। ঠিক আছে, তাহলে আলো কী করছে, এখন ঘন মাধ্যম থেকে যাচ্ছে লঘু মাধ্যমে। তাহলে কি হবে, এই পথটা ট্রেস করা দিচ্ছিল, সেদিকে না গিয়ে সে কী করছে, বেন্ডিং অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটা আমার এখন হয়ে যাচ্ছে I, এটা আমার হয়ে যাচ্ছে আমার এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হচ্ছে I, আর এটা হয়ে যাচ্ছে আমার R। তাহলে বুঝতেই পারছি Rটা হচ্ছে I এর থেকে বড়। তাহলে এইখানে ডেভিয়েশন কত হলো, ডেভিয়েশন হচ্ছে দেখো এইখান থেকে এটা ডেভিয়েশন ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়াল টু হয়ে যাচ্ছে R মাইনাস I। বোঝা গেল? তাহলে এখানে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অ্যাপ্লাই করে খুব সহজ দেখতে পাচ্ছি যে এটা হবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আলো যখন, যদি এটা লঘু মাধ্যম হয় আর ঘন মাধ্যম যেটা হয় নর্মাল, এটা আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, এটা বেন্ড করবে টুয়ার্ডস নর্মাল। আর আলো যখন তোমার ঘন থেকে লঘু মাধ্যমে যাবে তখন এটা বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট। এবার আমরা দেখে নিই যে প্রতিসরণের সূত্রগুলো। প্রত্যেকে জানো প্রতিসরণের সূত্র। তো প্রতিসরণের সূত্র সূত্রাবলী, যেহেতু একটা নেই দুটো সূত্র আছে তাই বলছি প্রতিসরণের সূত্রাবলী। তো প্রথম সূত্র বলছে যে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ যেটা বলছে যে এই রেটা আর এই অবিলম্ব এবং রিফ্র্যাক্টেড রে এটা কিন্তু একই প্লেনে থাকবে। অর্থাৎ যেমন এক্ষেত্রে রয়েছে এই বোর্ডের প্লেনটাতে। ঠিক আছে, আর দ্বিতীয় সূত্রটা বলছে দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যম, এইটা এবং এটা, এই দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলো, আমি যে লাইটটা ফেলছি সেই লাইটটাও হয়তো ইয়েলো আলো, এরকম ফিক্সড কোনো একটা তার ওয়েভলেন থাকবে। এরকম নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে প্রতিষ্ঠিত হলে পড়ে আপতন কোণের সাইন, অর্থাৎ এটা আপতন কোণ I, এটা হচ্ছে প্রতিসরণ কোণ R, এই এর সাইন মানে সাইন I আর এটা অর্থাৎ সাইন R দ্যাট ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তো এটা এলো কোত্থেকে, এটা এরকম এসছে যে মনে করো আমরা একটা স্যাম্পল নিয়েছি, ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেছে। ঠিক আছে, এটা I, এটা R। তো এরকম বিভিন্ন ভ্যালু I1, এক্ষেত্রে R1 হচ্ছে, এর ভ্যালু থাকবে। মনে করো এটা জিরোতে ফেললাম, ফার্স্ট মনে করো জিরোতে ফেললাম, এটা জিরো হবে, তাই তো? জিরো ফেললে এটা জিরো, এই যে জিরো ফেলছি এটা কি বলা হয়, এবার নর্মাল ইনসিডেন্স। অর্থাৎ যদি আলোকরশ্মি এরকম লম্বায় পড়ে তাহলে এর কোনো গতিপথ পরিবর্তন হয় না, ওটা সেইভাবে সোজা চলে যাবে। ঠিক আছে, একেবারে নর্মাল ইনসিডেন্স। এক্ষেত্রে I ইকুয়াল টু 0, Rও ইকুয়াল টু 0, এটাকে বলা হচ্ছে নর্মাল ইনসিডেন্স। ঠিক আছে, নর্মাল ইনসিডেন্স। এরকম এরপর থেকে মনে করো I2, মনে করো I2 এর জায়গায় মনে করো আমি 5 ডিগ্রি করলাম, তো তার জন্য R2 তার একটা ভ্যালু আসবে। তো এরকমভাবে একাধিক I1, I এর ভ্যালু এর জন্য একাধিক আমি R এর ভ্যালু পাচ্ছি। তো প্রতিসরণের ক্ষেত্রে যেমন I ইকুয়াল টু R হয়ে যায়,
আই ইকুয়াল টু আর দেখেছি আমরা, সেরকম কিন্তু এখানে হচ্ছে না। তখন তাহলে কী সম্পর্কটা কী হবে? তখন দেখা যাচ্ছে যে এদের একটা যদি গ্রাফ অঙ্কন করা হয়, এই ভ্যালুগুলো নিয়ে সাইন যদি নিয়ে গ্রাফ অঙ্কন করা হয়, তাহলে এরকম গ্রাফ হবে। এদিকে সাইন আর থাকে, এদিকে সাইন আই থাকে, সাইন আই, তাহলে এরকমভাবে গ্রাফের পয়েন্টগুলো হচ্ছে, তার মানে হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারছি যে সাইন আই, বুঝতে পারছি এখান থেকে যে সাইন আই ইজ প্রপোর্শনাল টু সাইন আর, সাইন আই ইজ প্রপোর্শনাল টু সাইন আর। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে সাইন আই বাই সাইন আর that equal to constant, তো এবং এই কনস্ট্যান্টটা এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে এই কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিউ। ঠিক আছে? তো দেখো, তো মনে করো যে এটার যে জেনারেল ফর্ম সেটা কি করে আসবে না, যদি আমরা এখানে মনে করি যে লিখি যে সাইন আই বাই সাইন আর দ্যাট ইকুয়াল টু 1 মিউ 2, অর্থাৎ আলো 1 নম্বর থেকে 2 নম্বরে আসছে, তাহলে 1 মিউ 2 লিখতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ 2 বাই মিউ 1। ঠিক আছে? তো অতএব মিউ 1 সাইন আই দ্যাট ইকুয়াল টু মিউ 2 সাইন আর, তাই তো? এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্নেলস ল, একে আমরা বলি স্নেলস ল, এটা হচ্ছে স্নেলস ল। তো দেখো, যদি আমি পুট করি আর ইকুয়াল টু, যদি আমি বলি আই ইকুয়াল টু I1 আর আর ইকুয়াল টু হচ্ছে I2। ঠিক আছে? বাট কাজ করতে পারো, অসুবিধা মনে হলে একটু, এখানে I ইকুয়াল টু θ1, এটা θ2 লিখতে পারো। তাহলে কি হবে? মিউ 1 সাইন θ1, ঠিক আছে, ইকুয়াল টু মিউ 2 সাইন θ2। ঠিক আছে? তাহলে এটা আমাদের হচ্ছে স্নেলস ল, স্নেলের সূত্র এবং তার এটা হচ্ছে সাধারণ রূপ। এইটা মিউ 1 সাইন θ1 ইকুয়াল টু মিউ 2 সাইন θ2। অনেক ক্ষেত্রে আমরা লিখি মিউ 1 সাইন I1 ইকুয়াল টু মিউ 2 সাইন I2। ঠিক আছে? তুমি আই এবং আকাও লিখতে পারো, মিউ সাইন আই ইকুয়াল টু মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর, এইভাবেও লেখা যেতে পারে। তো এখন আমরা বেশ কিছু অঙ্ক করব, তাহলে আমাদের আজকে যা পড়া হলো এই তার অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো, এখানে বলেছে যে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি একবর্ণী আলোকরশ্মি, একবর্ণী বলছে তার কারণ কি, ওয়েভলেন্থটা ফিক্সড হয়ে আছে। একবর্ণী আলোকরশ্মি শূন্যস্থান থেকে কাঁচে প্রবেশ করলো, শূন্যস্থান থেকে কাঁচে, তাই তো? শূন্যস্থান, এটা শূন্যস্থান, এটা হচ্ছে কাঁচ, এইখান থেকে তো প্রবেশ করলো এর ফলে, এবং বলছে কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে, ধরো এটা বলছি আমরা মিউ 1, এটা তাহলে মিউ 2 বলছি, মিউ 2 ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাদের 1.5, মিউ 1 কত হবে? 1 হবে অবশ্যই, শূন্যস্থান যেহেতু আমরা বার করছি এর আগেই। তো 1.5 হলে কাঁচ মাধ্যমে ওই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থটা কত হবে, এবং কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। রশ্মিটার ওয়েভলেন্থ এবং কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেবো, তার মানে হচ্ছে
এখানকার যে ওয়েভ লেন্থ ল্যামডা ওয়ান এটা দেওয়া আছে, ল্যামডা ওয়ান হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো অ্যাংস্ট্রমটা কি লেন্থের একক, তো 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত হয়, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। ঠিক আছে, তো তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 6000 ইন্টু 10⁻⁻10 মিটার, তো ওয়েভ লেন্থ দেওয়া আছে। তাহলে এখানে ওয়েভ লেন্থটা ল্যামডা টুটা বার করতে বলেছে। ঠিক আছে, এবং দেখো এখানে ফ্রিকোয়েন্সি যদি এন হয়, কম্পাঙ্ক এখানে কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়াল যদি এন হয়, তাহলে এখানেও ফ্রিকোয়েন্সি কত হবে, এখানেও ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো আমি ফার্স্ট ফ্রিকোয়েন্সি কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা কি জানি যে তোমার এর যে ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা সেটা কি হতে পারে, এর ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে n ইকুয়াল টু c বাই ল্যামডা। ঠিক আছে, n ইকুয়াল টু c বাই ল্যামডা, আমি ডিরেক্টলি সেটা অ্যাপ্লাই করতে পারি। আমরা অনেক সময় নিউ ইকুয়াল টু c বাই ল্যামডা ব্যবহার করে এসেছি, তো সেটা ডিরেক্টলি আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। হয়েছে, তো যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে c কত আছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা কত আছে, ল্যামডা হচ্ছে 6000 ইন্টু 10⁻⁻10 মিটার। তো এটা কাটাকুটি করলে পরে দেখো, কাটাকুটি করলে পরে তোমার চলে আসছে, এটা উপরে যাচ্ছে 10⁻18 হয়ে যাচ্ছে। এটা যদি তুমি ওপরে 30 করলাম ইন্টু 10⁻7 বাই, এটা হচ্ছে ধরো আমি করলাম 6 ইন্টু 10⁻, তাহলে 1 2 3 কমবে 10⁻⁻7, তাহলে হচ্ছে 5 হলো, এটাকে 5 হলো ইন্টু 10⁻14 প্লাস 14। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্জ, আর তো হার্জ। ঠিক আছে, এটা হলো ফ্রিকোয়েন্সি তুমি পেয়ে গেলে। আর এবার আমরা বার করতে হবে এইটা, তো আমরা দেখো ফর্মুলা ইউজ করবো ডিরেক্টলি একদম, μ1 λ1 ইকুয়াল টু μ2 λ2, ইজি ব্যাপার। তাহলে এখান থেকে λ2 কত হচ্ছে, λ2 ইকুয়াল টু হচ্ছে μ1 λ1 বাই μ2। তো μ1 কত ভ্যালু আছে 1 ইন্টু λ1 দেওয়া আছে 6, আমি অ্যাংস্ট্রমই রেখে দিলাম, তার কারণ λ2টা আমি অ্যাংস্ট্রমই আনতে চাই, আর তো অ্যাংস্ট্রম বাই μ2 কত আছে, μ2 আছে আমাদের 1.5, তো ভাগ করলে কত হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে এন এর ভ্যালু পেয়ে গেছে ওদিকে, আর এটা হচ্ছে ওয়েভ লেন্থ পেয়ে গেলাম। এখানে ওয়েভ লেন্থ কত হবে, ওয়েভ লেন্থ হবে 4000 অ্যাংস্ট্রম। বলছে যে 5 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গ শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করল। ওই মাধ্যমে আলোর গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অর্থাৎ এন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এন দেওয়া আছে 5 ইন্টু 10⁻14 হার্জ। ঠিক আছে, আর চেয়েছে তোমার আর কি দেওয়া আছে, কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা দেওয়া আছে, অর্থাৎ এখানে মিউ দেওয়া আছে 1.5। ঠিক আছে, তো আমরা প্রথমে বার করবো ভেলোসিটি। তাহলে মিউ ইকুয়াল টু আমরা জানি সি বাই ভি, তাহলে মিউ দেওয়া আছে, সি জানি, ভি বার করতে হবে। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু সি বাই
বাই মিউ, সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর মিউ হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে ভাগ করলে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলাম আমরা ভেলোসিটি অফ লাইট কোন মাধ্যমে না 1.5 যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে সেই মিডিয়াম। আর একটা কোশ্চেন করেছে যে ওয়েভলেন্থ কত। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভি পেয়ে গেছি, এন জানি দেওয়া আছে, ল্যামডা বার করতে হবে, অর্থাৎ ভি এবার ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এন, এটা ইউজ করবো। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই এন কত আছে, এন হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, তো এটা বসিয়ে ভাগ করলে কত আসছে দেখো 40 আসছে, 40 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -7 আর তো তোমার হচ্ছে মিটার, তাই তো মিটারে আছে, তাহলে এটা হচ্ছে মিটার, প্রেসার আছে তাহলে মিটার। তো এখানে দেখো একটা মিডিয়াম রয়েছে কাঁচ, আর একটা মিডিয়াম বলেছে জল। ঠিক আছে, তো কাঁচের ক্ষেত্রে ধরো বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে μ1 ইকুয়াল টু হচ্ছে কত 1.5। জলের ক্ষেত্রে বলছি আমরা μ2 সমান 4/3। এবার জলে আলোর গতিবেগ দেওয়া আছে, তার মানে জল মানে এখানে দেওয়া আছে, অর্থাৎ V2 বলছি ইকুয়াল টু 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এটা চেয়েছে কাঁচে কত হবে, তাহলে V2টা V1টা বার করতে হবে আমাকে। এর জন্য আমরা কী ফর্মুলা ইউজ করবো বুঝতেই পারছি যে μ1 V1 ফর্মুলা আমরা জানি, μ1 V1 ইকুয়াল টু μ2 V2, অতএব V1 সমান কত হচ্ছে μ2 ইন্টু V2 বাই μ1। তাহলে বসিয়ে দাও, μ2 কত আছে 4/3, তাহলে 4টা উপরে লিখি, 3 নিচে লিখো, ইন্টু V2 কত 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর μ1 কত দেওয়া আছে 1.5। ঠিক আছে, 1.5, তাহলে এটা ভাগ করলে করে যে কত আসছে তোমার, ভাগ করলে 2 চলে আসবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার, একক কী হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আমরা দেখলাম ফর্মুলাগুলো এইগুলোই অ্যাপ্লাই করে প্রয়োগগুলো করা যাবে। এখানে বলছে যে একটি আলোকরশ্মি বায়ু থেকে বায়ু ও জলের ডিবের তলে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, জলের প্রতিসরণ কোণ 4/3 হলে জলের প্রতিসরণ কোণ কত। দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে দেখো, অর্থাৎ আইটা দেওয়া আছে 45 ডিগ্রি, আর কি দেওয়া আছে মিউ দেওয়া আছে 4/3, আর এখানে আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বার করতে হবে কত। ইজি ব্যাপার, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ আমরা ইউজ করবো, অতএব সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ। ঠিক আছে, তো অতএব সাইন আর ইকুয়াল টু, তাহলে 1/μ কত হবে, মিউ এর ভ্যালু হচ্ছে 4/3, এটা 3/4, আর সাইন 45 ডিগ্রি, এখান থেকে আর ইকুয়াল টু সাইন ইনভার্স, টোটালটা বেরোবে, মানটা সাইন 45 ডিগ্রি মান বসিয়ে দেবে, বসিয়ে দিলে পরে টোটাল ভ্যালু আরটা চলে আসবে।
এখানে দেখো বলছে যে একটি আলোকরশ্মি বায়ু থেকে একটি কাঁচের ব্লকের উপর এমনভাবে আপতিত হলো যেন প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মি পরস্পরের সমকোণে থাকে। আপতন কোণের সঙ্গে কাঁচের প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে এখানে আমাকে ছবিটা প্রথমে আঁকতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে বলছে কাঁচের ব্লক নিচে আছে, এখানে কাঁচের ব্লক এখানে আছে, আপতিত হচ্ছে রশ্মিটা এখানে, ঠিক আছে। তাহলে এখানে কি কোণ পাবো? এটা এই কোণটা হচ্ছে আপতন কোণ আই। তো দেখো বলছে এখানে প্রতিফলিত হয়েছে আবার প্রদর্শিত হয়েছে। তো প্রতিফলিত রশ্মিটা আয়ের সঙ্গে সেম কোণ করে দিকে চলে যাবে, আর প্রতিষ্ঠিত রশ্মিটা এমনভাবে হয়েছে যেন সেটা এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। তো ধরো এখান থেকে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। মোটামুটি এটা দেখতে পেলে ভালো লাগবে, ঠিক আছে। বুঝতে পারছি রিফ্লেকশন হয়েছে। তো এই কোণটা বলেছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে আই, সেম অ্যাজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। তাহলে কোশ্চেন কি হয়েছে যে, এবং কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ জি। চেয়েছে যে আপতন কোণের সঙ্গে কাঁচের প্রতিসরাঙ্কের সম্পর্কটা স্থাপন করতে হবে আয়ের সঙ্গে মিউ জি। তো এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি আমরা, দেখো এই যে লাইনটা আছে, এই লাইনের এইখান থেকে এই পর্যন্ত টোটাল যে অ্যাঙ্গেল সেটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে চিত্র থেকে আমরা কি পাচ্ছি? চিত্র থেকে কি পাচ্ছি যে আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আই প্লাস আর ইকুয়াল টু পেলাম 90 ডিগ্রি। আমাকে বার করতে হবে আয়ের সঙ্গে সম্পর্ক, তাহলে আরটাকে রিপ্লেস করতে হবে। তাই আর ইকুয়াল টু কি দেওয়া আছে এখান থেকে? 90 ডিগ্রি মাইনাস আই, এই ইকুয়েশন পেলাম, ঠিক আছে। আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আই, ব্যাসতেই আমার কাজ মিটে যাবে। তো আমরা এখন জানি যে মিউ জি ইকুয়াল টু কি হবে? সাইন আই বাই সাইন আই, দ্যাট ইকুয়াল টু হচ্ছে সাইন আই বাই সাইন অফ আর এর জায়গায় কি বসবে? 90 ডিগ্রি মাইনাস আই। তাহলে মিউ জি ইকুয়াল টু কি হলো? সাইন আই বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আই, দ্যাট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কস আই সাইন আই বাই কস আই ইকুয়াল টু কি হচ্ছে? ট্যান আই। অতএব সম্পর্কটা আমাদের হলো মিউ জি ইকুয়াল টু ট্যান আই। এই হচ্ছে আমার রিলেশন মিউ জি এর সঙ্গে আই এর। তো এরকম কিছু শর্ট কোশ্চেন এরকম অঙ্ক আসতে পারে, দেখে রাখবে, এইগুলো দেখে রাখুন, সুবিধা হবে।